নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে থাকবে একেবারে 5 শহরের গুরুত্বপূর্ণ খবর, যদিও 4 শহরের খবর আজকের এই মুহূর্তে রাখবো মহানগর টপে। এবং আজকের খবরের মধ্যে যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হবে। শুরুটাই করব কলকাতাকে দিয়ে, থাকছে এরপরে শিলিগুড়ির খবর, একই সাথে আগরতলা এবং গুয়াহাটি। এই 4টে শহরের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কলকাতা শুরুতেই। আর কলকাতা মানেই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে ধৃত জঙ্গি এবং জঙ্গি যোগ এক প্রকার বলা যায়। এবং বর্তমানে ধৃত জঙ্গি যোগ মামলাতে যে দুজনের নাম বারবার সামনে এসেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ পর আরো একজনের হদিশ এবং গ্রেফতার হাওড়া থেকে আদিত্য সিং। ঘটনাতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। অবশ্যই পুলিশি ব্যবস্থা গ্রহণ জরুরি দাবি করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে হাওড়ার বেলনিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিং, তার বিরুদ্ধে জঙ্গি হামিমের সাথে যোগাযোগ রাখার একেবারে স্পষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য তথা হাওড়ার প্রভাবশালী বিজেপি নেতাকে ফোনে হুমকি দেওয়ার মতন অভিযোগের সূত্র ধরেই নাকি গ্রেফতারি এসটিএফ এর তরফ থেকে। ঠিক যে দাবি করা হচ্ছে পয়েন্ট, বর্তমানে জঙ্গি যোগে ধৃত যেখানে আদিত্য সিং মামলাতে ইতিমধ্যেই 11 দিনের এসটিএফ এর হেফাজত। গ্রেফতারের পর সোমবার আদিত্যকে আদালতে পেশ করে এসটিএফ। অর্থাৎ সব মিলিয়ে এই যে হামিম এবং অর্পিতার হানি ট্র্যাপ, সেই জায়গাতে দাঁড়িয়ে আদিত্য সিং তাকে এবার গ্রেফতার। সব মিলিয়ে এই ঘটনা এবার কোন দিকে যাচ্ছে, কি কি তথ্য রহস্য রয়েছে সবটাই সামনে আসবে। তবে এবার শুধুমাত্র শাসক পক্ষ নয়, বিরোধীরাও ঘটনাকে নিয়ে সরব এবং তারাও চাইছেন উপযুক্ত শাস্তি। কি বললেন কুণাল ঘোষ, শোনাবো। কেউ থ্রেট করে থাকে, অপহরণের হুমকি দিয়ে থাকে, নিশ্চিতভাবে গ্রেফতার করে তার করা উচিত, মানে তার তদন্ত করা উচিত। আচ্ছা, যারা আমি একটা কথা বলছি, আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম, আপনি মন্ত্রী হয়েছেন, আপনাকে সম্মান দিচ্ছি, কিন্তু রাজ্যের ইতিহাস ভূগোলটা খবর না নিয়ে সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? আপনার দলের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে বলেছে এই আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত 14টা স্টেটে পাওয়া গেছে, তার মধ্যে বিজেপি বন্ধুদের রাজ্যও আছে। একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার এই রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সরব রয়েছেন। আমি সরাসরি যাবো, রণজয় জুড়ে গেছে কলকাতা থেকে। রণজয়, এই যে হানি ট্র্যাপ এবং সেই জায়গাতে আরো এক অভিযুক্ত যাকে ইতিমধ্যেই জারি তোলা হয়েছে আদিত্য সিং, সব মিলিয়ে দাঁড়িয়ে এই চক্রের এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারছো গতিবিধি কি ছিল? আমরা তো মুখ্যমন্ত্রী যে টার্গেট ছিল সেটা এক প্রকার সামনে এসেইছে, এর পাশাপাশি আর কাদেরকে এরা ঘুঁটি বানাতো, কাদেরকে লক্ষ্য টার্গেট ছিল, এখন অব্দি আপডেট কি রয়েছে? আজকে যে এই মুহূর্তে আদিত্য সিং তাকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং 11 দিনের তাকে হেফাজত দেওয়া হয়েছে। এবং এই আদিত্য সিং যাকে ট্র্যাক করছিল এবং সম্পূর্ণ ইনফরমেশন পাস করছিল এবং হামিম মন্ডলের কাছে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে, এবং যেটা অভিযোগ এখন উঠে আসছে যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে এর পেছনে, একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে প্রাণনাশের চেষ্টা এবং মন্ত্রিসভার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য উমেশ রায় হচ্ছেন, তিনি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর পুর নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তাকে প্রথমে থ্রেট করা হয়েছিল পাকিস্তান থেকে, ফোন কলে তাকে থ্রেট করা হয়েছিল, তিনি প্রথমে গুরুত্ব দিতে চাননি এবং তার ছেলেকেও অপহরণ করবে এরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ফোন কলে। এবং তারপরে যেটা হলো যে তারপরে তিনি থানায় অভিযোগ দায়ের করলেন এবং তারপরে দেখা গেল যে এর ঘটনার শিকড় কতটা দূর রয়েছে এবং সরাসরিভাবে জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে এর পেছনে। হাবিব মন্ডলকে গ্রেফতার, তারপরে তার বান্ধবীকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে অর্পিতা সরকার, এবং যিনি হানি ট্র্যাপের সঙ্গে যুক্ত মন্ত্রী সহ সরকারি যারা আমলা রয়েছেন, প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, তাদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে তিনি তার কৌশলে ফেলেন এবং সেখান থেকে তথ্য পাচারের চেষ্টা করেন। এবং তারপরে এসটিএফ এর কাছে সন্দেহভাজন ছিল হাওড়ার এই ব্যক্তি আদিত্য সিং এবং তার দিকে নজর রাখছিল। অবশেষে এসটিএফ তাকে আটক করে এবং সকালবেলায় আজকে
জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে এবং তারপরে বর্ধমান আদালতে তাকে তোলা হয়। এই ঘটনার উপযুক্ত তদন্ত চলছে এবং যেই বিষয়টা হয়েছে, বিজেপি সরকার মাত্র 3 মাস হয়েছে এবং সেইখানে রাজ্যে অচলাবস্থা তৈরি করার জন্য, রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এবং স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার ক্যাবিনেটের অন্য মন্ত্রীর ওপর সরাসরিভাবে এরকম করে থ্রেট কল আসছে, তার ছেলেকে অপহরণ করার হুমকি আসছে এবং বিদেশ যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে, এবং এই ঘটনার শিকড় কত দূর যেতে পারে সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ রমজাই, তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো যে ছবিটা উঠে আসছে যে করে সবে মাত্র 3 মাস হয়েছে ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু তারই মধ্যে বাংলার বুকে এই যে জঙ্গি যোগ এবং পাকিস্তানের আইএসআই সাথে একটা লিংক তাদের রয়েছে কোথাও গিয়ে, বর্তমানে 3 জনকে আটক করা হয়েছে। বর্ধমান থেকে এই পুরো চক্রের হদিশ মেলে, তারপরে আস্তে আস্তে আর কোথায় কোথায় এই জাল ছড়িয়ে রয়েছে, সবটা নিয়েই কিন্তু বাড়ছে একের পর এক রহস্য, এবং এই রহস্যের উন্মোচন যাতে দ্রুত করা হয় সেই দাবিও উঠে আসছে বিজেপি, তৃণমূল বা সব পক্ষের থেকেই। বাংলার বুকে যথেষ্ট চাঞ্চল্যকর খবর। এবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখবো, সেখানেও এই একই রকমের ছবিটা, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন অনেক আগে থেকে নাকি শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছেন। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন পরিবহন এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং, যিনি এক প্রকার বলা যায় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার তীব্র কটাক্ষ করেছেন। তার দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে টার্গেট, মানে বর্তমানে যে ছবিটা আমরা দেখছিলাম যেখানে এই যে অর্পিতা বা এই যে শামীম হোক বা এই যে আদিত্য হোক, এই যে 3 জনের ইতিমধ্যে নাম প্রকাশ্যে এসেছে, এই ঘটনা শুধুমাত্র এখনকার নতুন নয়, এর সাথে নাকি পূর্বতন সরকারেরও সম্পর্ক রয়েছে। কোথাও গিয়ে এমনটাই কটাক্ষ করতে চাইলেন অর্জুন সিং, বাংলার মন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছেন প্রথমেই শোনাবো। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ওনার দলের লোকেরা এইসব টার্গেট করে, ওনার এক সহায়ক মার্ডারও হয়েছে। আপনার মনে আছে এই কথা বলার জন্যে যে ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, আমার উপরে এফআইআর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম কি আমি যা বলেছি সঠিক বলেছি, মানে ইন্ট্রোগেশনের সময়ও আমি বলেছিলাম সঠিক বলেছি। আমি আজকেও বলছি এই ফ্রাস্ট্রেশনে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এইসব করাচ্ছে। অর্জুন সিং এর বক্তব্য আপনারা শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকজন আগে থেকেই নাকি মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছেন। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পুরো ঘটনা কটাক্ষ করলেন। শুধু তাই নয়, সঙ্গে বাংলার বুকে একদিকে বীরভূম এবং অন্যদিকে মালদা কোটি কোটি টাকা উদ্ধার, সেই প্রসঙ্গেও রীতিমতো সরব হলেন অর্জুন সিং। শিলিগুড়িরই আরো একটি খবরের দিকে নজর রাখবো, যেখানে রোগীর পরিজনদের প্রতীক্ষালয়কে দখল করে চলছে ক্যান্টিন। ভাবুন একবার, রান্না হচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে। উত্তরবঙ্গ মেডিকেলে চলছে অবৈধ ক্যান্টিন, তা আবার রমরমিয়ে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছবিটা এবার দেখাচ্ছি। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রোগী যান চিকিৎসা করাতে। প্রত্যেকটা দিন রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাসপাতালে ডাক্তার নার্সদের। কিন্তু সেই রোগী পরিজনদের জন্য সরকারি অর্থে হাসপাতালে যে ক্যাম্পাস, তার ভেতরেই তৈরি করা হয়েছিল প্রতীক্ষালয়। কিন্তু সেই প্রতীক্ষালয়ে রমরমা ভাবে চলছে অবৈধ ক্যান্টিন। দেখুন, এই হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের জন্য তৈরি করা প্রতীক্ষালয়, কিন্তু সেখানে কি চলছে না, একেবারে ভুরি ভোজের আয়োজন। আশ্চর্যের বিষয় হওয়া হয়, ক্যান্টিনে রান্না হচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে। এমনই এক অবৈধ ক্যান্টিনের অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান করলো বিজেপির দলীয় কর্মীরা। তারপরে চক্ষু চড়ক গাছ। দেখুন, यहाँ पर ये 60 लिखा है, यहाँ पर लिखा है 60। बाहर पे तो 40 लिखा है। अभी जब ये रेट बढ़ा है, उसके जब अभी सब रेट क्यों बढ़ा है? ये रेट कम कर रहे हैं। हां, रेट कम कर रहे हैं। कंपनी का रेट कम डाला था। मैं बोल रहा हूं कि रेट बढ़ा है, सब चीज का रेट बढ़ा मार्केट में।
आटा कागज लगाओ, कागज लगाओ। कागज लगाओ, कहाँ से कागज कागज लेके आओ। कहाँ से आए हैं भैया? आपका घर कहाँ है? हैं? वो तो सिलीगुड़ी। क्या नाम है आपका? विवेक पांडे। कितना दिन से ये कैंटीन आप चला रहे मैं हैं? यहाँ पर 3 साल ना ना कागज आपने ये टेंडर लिया है? ये कैंटीन मैं काम करता हूँ। काम करते हैं? मालिक कौन है? पसंद तुम्हें तमाम প্রশান্ত কুমার তমাং। হচ্ছে আমাদের যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা আজকে মিস ইউজ করছে। সরকারি প্রপার্টি, তা সত্ত্বেও ক্যান্টিন খুলে বসছে। পুরি সবজি 50 টাকা নিচ্ছে। একটা ভেজ মোমো 60 টাকা, যার কাছ থেকে যেরকম ভাবে নেওয়া হয়। এটা তো সরকারি হসপিটাল। আমাদের সরকারি হসপিটাল মানে কি, যাদের কাছে আর্থিক কম থাকে তারাই তো আসবে চিকিৎসা করাতে। আশেপাশে যত নিডি পার্সন আছে, দোকান করে খাচ্ছে দিন আনে দিয়ে ছাতার নিচে, তারা গ্যাস সিলিন্ডার ইউজ করছে না, যে এখানে আমাদের এটা হসপিটাল বলে। কিন্তু এইখানে ডোমেস্টিক, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, সেই গ্যাস সিলিন্ডার নিয়ে ওরা ক্যান্টিন চালাচ্ছে আজ থেকে 3 বছর থেকে। এটা পুরোপুরি অবৈধ ক্যান্টিন। কারণ ক্যান্টিন হচ্ছে আমাদের এখানে সরকারি দুটাই আছে, সেটা এমএসভিপির কাছে পারমিশন নেওয়ার পরেই তারা ব্যবহার করে, কিন্তু এটা পুরোপুরি অবৈধ। আপনারা শুনলেন অভিযোগ। আমি সরাসরি যাব, জয়দীপ জুড়ে গেছে শিলিগুড়ি থেকে। জয়দীপ, ছিল প্রতীক্ষালয় কিন্তু হয়ে গেল ক্যান্টিন, কাদের মদতে এই সমস্ত কিছু চলছিল এতদিন ধরে? একদমই তাই। দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান, এবং শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাশাপাশি নেপাল, বাংলাদেশ থেকে মানুষ আসেন, ভুটান থেকে এখানে চিকিৎসা করাতে আসে। ফলে তুমি স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগীর কতটা চাপ থাকে, এবং রোগীর পরিজনেরা যারা আসেন, যারা রাত্রি থাকতে হয়, তাদের জন্য একটি প্রতীক্ষালয় তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে আশ্চর্যের বিষয়, গত 3 বছর ধরে ওই প্রতীক্ষালয়তে রমরমিয়ে চলছে ক্যান্টিন। এবং যেটা মনে করা হচ্ছে যে ওই ক্যান্টিনটি আসলে সিকিমের এক নেতার প্রভাবশালী আত্মীয়, এবং যার ফলে দীর্ঘ 3 বছর ধরে হাসপাতালে ওই প্রতীক্ষালয় দখল করে রমরমিয়ে চলছে এই ক্যান্টিন। সবচেয়ে বড় ব্যাপার, যেখানে ক্যান্টিনে সাধারণত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, এখানে তুমি দেখতে পাবে যে ছবি আমরা তুলেও ধরলাম, যেখানে বাণিজ্যিক গ্যাস নয়, যেটি ডোমেস্টিক গ্যাস, অর্থাৎ রান্নার গৃহস্থলীর যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এমনিতেই দেখো গ্যাস সিলিন্ডার এমনি বর্ষাকালে এমনিতে একটু সংকট থাকে, হাহাকার। সেখানে এই ধরনের ক্যান্টিন গুলিতে অবৈধভাবে তৈরি করা হয়েছে প্রতীক্ষালয়কে ঘিরে, এবং সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারও ব্যবহার করছে, ডোমেস্টিক গ্যাস। এবং যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্বরা। আর সেখানে যান এবং ওই ক্যান্টিনের যে অনুমতি, তার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলেও সেই ক্যান্টিন কর্তৃপক্ষ তারা কোনো কিছুই দেখাতে পারেনি। যেটা মনে করা হচ্ছে যে এর আগে, যেটা গত সরকারের আমলে বিভিন্ন ভাবে দালাল চক্র চলছিল মেডিকেলে, সেই দালাল চক্রের মদতেই এখানে এই যাত্রী প্রতীক্ষালয়কে দখল করে ক্যান্টিন তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু মেডিকেলে দরিদ্র এবং অত্যন্ত এলাকার মানুষেরা আসেন, ফলে তারা সামান্য টাকা যাতে খাবার পায় সেই ব্যবস্থা করা হয়। কিন্তু এই ক্যান্টিনে চড়া দামে খাবার বিক্রি হতো, যার ফলে যারা দরিদ্র পরিবার তারাও কিন্তু যথেষ্ট হিমশিম খেত। তবে কার মদতে এই ক্যান্টিন খোলা হলো যাত্রী পরীক্ষার খবর, তা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল সুপারের সাথে কথা বলা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আজ যখন বিজেপি নেতৃত্বরা তারা যখন এই বিষয়টি নিয়ে ওই ক্যান্টিনে যান এবং সেখানে প্রতিবাদ জানান, মেডিকেল ফাঁড়িগুলি ঘটনাস্থলে পৌঁছায় এবং যে গ্যাস সিলিন্ডার গুলো ব্যবহার করা ছিল ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার গুলো বাজেয়াপ্ত করেন এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এবং বিজেপির তরফে একটি লিখিত অভিযোগে দায়ের করা হচ্ছে মেডিকেল ফাঁড়ি থানায়। তবে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, একেবারে তাই। জয়দীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ পুরো ঘটনা এবার তদন্ত শুরু হয়ে গেছে। যে অভিযোগ উঠে এসেছিল সেই অভিযোগের ভিত্তিতে চলছে তদন্তের যাবতীয় প্রক্রিয়া। রান্না হচ্ছিল ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে। রোগীর আত্মীয় পরিজনদের থাকার জন্য সরকারি হাসপাতালের প্রতীক্ষালয়কে বাড়িয়ে ফেলা হয়েছিল একটি ক্যান্টিন। এবং কারা এর পেছনে ছিল, কারা মদত দিয়েছিল, সব প্রশ্নের উত্তর এবার ফাঁস হবে পুলিশি তদন্তের পর, এমনটাই দাবি করছেন উত্তরবঙ্গের আম জনতা। সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো বিরতির পর, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, আর এবার নজর রাখবো একটু আগরতলার খবরে।
যেখানে আগরতলা সরকারি ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস, যেখানে একের পর এক অনিয়ম এবং তার সাথে অব্যবস্থার অভিযোগের জেরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এবং অভিযোগের সত্যতা মিলতেই হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা থেকে খাদ্য সরবরাহ সব ক্ষেত্রে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। দীর্ঘদিন ধরে নাকি নিম্নমানের খাবার পরিবেশন হচ্ছে, সরকার নির্ধারিত দুধ, ফল যেটা কোনোটাই দেওয়া হচ্ছে না, প্রতিদিন ছাত্রী পিছু 100 টাকার খাদ্য বরাদ্দের অপব্যবহার তারও অভিযোগ। সব মিলিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি নিজে গেলেন খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন। মন্ত্রী কি বলেছেন একটু শোনাবো। খাওয়া দাওয়ার যে ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টাইপেন্ড বাড়িয়েছি, এখন স্টুডেন্টের আরও 20 টাকা বাড়ানো হয়েছে, ডেলি একটা স্টুডেন্টের 100 টাকা। তাদের খাওয়া দাওয়া, তাদের যে সিস্টেম পরিবর্তন করার কথা ছিল এই সিস্টেম পরিবর্তন হয় নাই। তার জন্য আজকে হঠাৎ করে আমি এসেছি ছেলে মেয়েদের এখানে এসসি এবং এসটি এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল এই খাওয়ান পরিবর্তনগুলো হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি যারা মাসি আছে এখানে রান্না করে, তারা আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ। আপনারা শুনলেন সব মিলিয়ে অভিযোগ যে রয়েছে তা একেবারে পরিষ্কার। আমি সরাসরি যাবো, ভোপাল জুড়ে গেছে আগরতলা থেকে। ভোপাল, একেবারে আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আম্বেদকর ছাত্রী নিবাস, কিন্তু সেখানে চলছে একের পর এক অব্যবস্থা, কোনো কিছুই যে নিয়ম শৃঙ্খলা মোতাবেক হচ্ছে না সেটা পরিষ্কার। কেন এই অবস্থা, কারা এর পেছনে দায়ী বলে মনে হয়? একেবারেই সুপ্রীতি, এবং দেখা গেছে এই ছাত্রী নিবাসের যে ন্যূনতম যে জিনিসগুলো কেনা হয় অর্থাৎ আলু, পেঁয়াজ বা খাদ্যদ্রব্য ইত্যাদি, সেগুলো পর্যন্ত তার ছাত্রছাত্রীদেরকে না খাইয়ে সেটা কার্যত পাচার করে দেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটা বড় চক্র এখানে সক্রিয় রয়েছে, এক প্রকার প্রকাশ্যে উঠে এসেছে। সেই চক্রের মধ্যে এই হোস্টেলের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে যারা রান্না করছেন, কুক থেকে শুরু করে সেখানে যারা কর্মরত রয়েছেন, সুপারভাইজার, সবার কার্যত নেক্সাস চলছিল সেখানে। এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্রীদের বহু অভিযোগ সেখানে উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে সেখানে 20 টাকা বাড়ানো হয়েছে তাদেরকে দুধ এবং ফল দেওয়ার জন্য। দেখা গেছে সেটা তাদের দেওয়া হচ্ছে না। এমনকি ন্যূনতম যে সমস্ত বিষয়গুলো সেখানে বৈদ্যুতিক সরঞ্জামগুলো নষ্ট হয়ে আছে, বিভিন্ন রকমের অভিযোগের কথা কার্যত ছাত্রীদের মধ্য থেকে উঠে এসেছে। এবং খোদ মন্ত্রীর সামনে বেবাকীভাবে তারা নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন। মন্ত্রী সবকটা অভিযোগ শুনেছেন এবং তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যারা সেখানে কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল বা বেসরকারি কর্মচারী তাদেরকে কার্যত ছাঁটাই করে দেওয়া হয়েছে, এবং যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। মন্ত্রী দপ্তরের আধিকারিককে নির্দেশ দিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে যেন এই হোস্টেলের হাল হকিকত পাল্টে যায়। পাশাপাশি ত্রিপুরার সবকটি হোস্টেলেই সেখানে অ্যাটেন্ডেন্সের উপর গুরুত্ব দিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুপ্রীতি। বেশ, এবং এই পুরো প্রক্রিয়ার দিকে অবশ্যই আশা করব নজরও রাখবেন মন্ত্রী যে পুঙ্খানুপুঙ্খভাবে সব নির্দেশিকা সঠিকভাবে পালন হচ্ছে কিনা। ভূপাল, ধন্যবাদ তোমাকে। যে ছবিটা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে আগরতলার ছবি, এবং সেখানে ছাত্রী নিবাসেই দেওয়া হচ্ছে না কোনো রকমের সুবন্দোবস্ত। সবটাই সরকার বরাদ্দ করলেও কোনো এক দুষ্ট চক্রের কারণে সেটা যে আর ছাত্রী অবধি গিয়ে পৌঁছাচ্ছে না, সেটা আজ মন্ত্রী সরজমিনে তা প্রত্যক্ষ করতে পারলেন। সব মিলিয়ে কড়া ব্যবস্থা এবার ছাত্রী নিবাসের বিরুদ্ধে। মহানগর টপে এবার নজর রাখবো গুয়াহাটির খবরে। গুয়াহাটির জালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত জাতীয় সড়কে পথচারীদের নিরাপত্তাকে আরো জোরদার করতে এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হচ্ছে 5টি নতুন ফুট ওভারব্রিজ। তেতেলিয়া, বড়াগাঁও, গরচুক, গেম ভিলেজ এবং সরুসজাই এই এলাকাগুলিতে প্রায় 30 থেকে 35 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে পরিকাঠামো। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে দুর্গাপুজোর আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে ফুট ওভারব্রিজগুলি। এবং জালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত জাতীয় সড়কের পথচারীদের নিরাপত্তার বড় উদ্যোগ। গুরুত্বপূর্ণ সড়কে এবার তৈরি হচ্ছে 5টি নতুন
ফুট ওভারব্রিজ, প্রায় 30 থেকে 35 কোটি টাকা ব্যয়। এই পরিকাঠামো দুর্গাপুজোর আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে ফুট ব্রিজগুলি। আর সব মিলিয়ে প্রথমেই শোনাবো যে কি বক্তব্য উঠে এসেছে এবং তার পাশাপাশি আমাদের প্রতিনিধি তন্ময়ের প্রতিবেদন দেখাবো। চৰকাৰে বহুত ভাল কৰি আছে। হয়, বহুত এক্সিডেণ্ট হৈছিল। এতিয়া এই ব্ৰিজটো দিয়াৰ পিছত বহুত সুবিধা হ'ব, আমাৰো হাজাৰ সুবিধা হ'ব। আমিও বাচ্চা লৈ পাৰ হওঁ, কেতিয়াবা ভয় লাগে আমাৰো। আপোনাৰ বহুত ভাল হৈছে এইটো হোৱাই, কিন্তু আগতে আপোনাৰ বহুত দুৰ্ঘটনা হৈছিলে মানুহ ৰাস্তা পাৰ হওঁতে। কিন্তু এতিয়া যিটো আপোনাৰ হাইৱেত যিটো আপোনাৰ ফুট অভাৰ ব্ৰিজ দিছে, এইটো একচুৱেলি আগতে হ'ব লাগিছিলে, কিন্তু অলপ দেৰিকেই হওক বাৰু, কিন্তু কামটো যথেষ্ট ভাল হৈছে। নাই, কনচেপ্টটো ভালেই হৈছে, কাৰণ আপুনি চাওক অলপ আগত ৰয়েল গ্ল'বেল ইউনিভাৰ্চিটি আছে, ইউনিভাৰ্চিটিৰ ষ্টুডেণ্টখিনি যেতিয়া ৰাস্তা ক্ৰছ কৰে, আমি বহুত দেখিছোঁ এনেকুৱা ঘটনা যে এক্সিডেণ্ট হৈ যায়। চ' যদি এইখিনি জেগাত এনেকুৱা ধৰণৰ ফুট অভাৰব্ৰিজ হয়, মই ভাবোঁ খুব ভাল হ'ব। হ্যাঁ, আগতে মানুহ বহুত অ্যাক্সিডেন্ট হইতো, হ্যাঁ এতিয়া দেওয়াতে ভাল হয়ে গেছে। খুব শীঘ্রই আবার গুয়াহাটিবাসী পেতে যাচ্ছেন জালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত 5টা ফুট ওভার ব্রিজ। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমি যে জাতীয় সড়কে আছি, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এইভাবে ফুট ব্রিজ নির্মাণ করা হচ্ছে। প্রায় 30 থেকে 35 কোটি টাকা ব্যয় করে এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। গুয়াহাটির জালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত 5টা ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আর খুব সম্ভব দুর্গাপূজার আগে এই ফুট ওভার ব্রিজ লোকের জন্য খুলে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা যে জাতীয় সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে রাস্তা পার হওয়ার সময়, এই কথা মাথায় রেখে সরকারে খুব একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে যে জাতীয় সড়কে 5টা স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করছে। আমি যদি বলি তাহলে জালুকবাড়ির দিকে খানাপাড়া পর্যন্ত, যদি আমি বলতে যাই বড়াগাঁও, গোরচুক, গেমস ভিলেজ, সরু সোজাই আর যেই কটাবাড়ি অঞ্চল, এই 5টা এলাকায় এই ফুট ওভার ব্রিজ হচ্ছে। আর এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যেই 40 থেকে 45% কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। ঠিক দুর্গাপূজার আগেই কিন্তু এই ফুট ওভার ব্রিজ ওপেনিং করবে। আর যারা পথচারী যারা আছেন, যারা রাস্তা পারাতে অসুবিধা হয়, এক দিক থেকে আরেক দিকে যেতে অসুবিধা হয় জাতীয় সড়কে, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর। বা এখানে আশেপাশে স্থানীয়রা যারা আছেন জালুকবাড়ি থেকে নিয়ে খানাপাড়া পর্যন্ত, তাদের জন্য খুব ভালো খবর যে এখন আর রাস্তা পার হতে কোনো দুর্ঘটনা বা তেমন কোনো ঘটনা ঘটবে না, কারণ এইভাবে নির্মাণ করা হচ্ছে ফুট ওভার ব্রিজ। আপনারা দেখলেন আজকের মহানগর টপে 4 শহরের গুরুত্বপূর্ণ খবর। তবে প্রত্যেকদিন থাকবে আপনার শহরের আরো একাধিক গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র মহানগর টপে, ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।